নমস্কার। আমরা আজকে সানডে স্পেশাল অর্থাৎ রবিবারের যে বিশেষ এপিসোড করব কথা দিয়েছি, তার প্রথম দিন। আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা জানেন, রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মী সুমন সেনগুপ্ত। আমরা আজকে বিহারের ভোটের বিষয়ে আলোচনা করব। সুমন, স্বাগত জানাই। আগেও আমরা বিহারের ভোট নিয়ে একবার আমাদের প্রসূনাচেরিয়া জার্নালিস্ট এই চ্যানেলে আলোচনা করেছি। তখন আমরা করেছিলাম এসআইআর হচ্ছে এবং যে ভোট চোর গদিচোর যে যাত্রা হচ্ছিল তারপরে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সুমন ওই যাত্রা যেদিন শেষ হলো সেদিনকে পাটনায় নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নিজের চোখে দেখেছেন এবং প্রতি মুহূর্তে বিহারে কি ঘটছে না ঘটছে সুমন ফলো করছেন। আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এনডিএ শিবিরেও এবং আরজেডি শিবিরেও, মহাগঠবন্ধনের শিবিরেও কিন্তু তালমিলের কিছুটা অভাব নিশ্চয়ই রয়েছে। তাহলে এই ভোটটা কি নীতিশ হটাও অভিযান চলছে? আমি এই প্রসঙ্গে আসবো। একেবারে সরাসরি সুমনের কাছে প্রশ্ন নিয়েই যাচ্ছি। সুমন, ভোটের মুখ নীতিশ কুমারকে করা হয়েছে এনডিএ শিবিরে, কিন্তু অমিত শাহ পাটনায় পৌঁছে গত বৃহস্পতিবার প্রথমেই বললেন যে এখন নীতিশ কুমার থাকলেও ভোটের পরে এনডিএ যে বিধায়ক দলের বৈঠক হবে সেখান থেকে ঠিক হবে কে চিফ মিনিস্টার হবে। সকলেই জানে, মানে ইনফ্যাক্ট এনডিএ শিবিরও জানে, সকলে, মহাগঠবন্ধনও জানে যে বিজেপি এবার যেন প্রকারে তাদের মুখ্যমন্ত্রীকে বসাতে চায় বিহারের গদিতে। আজকে তেজস্বী যাদব তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে যে চিরাগ পাসওয়ান থেকে শুরু করে সকলেই, চিরাগ পাসওয়ান, সম্রাট চৌধুরী, সকলেই নীতিশের বিরুদ্ধে, যদিও এই কিছু কথা পুরনো রয়েছে তার মধ্যে। এইবার আজকে আমাদের এটাই আলোচনার বিষয়বস্তু। তাহলে কি বিহারে 20 বছরের পরে নীতিশ কুমারকে আর চিফ মিনিস্টার হিসেবে দেখা যাবে না? যাকেই দেখা যাবে, এইরকম কি কিছু ঘটতে চলেছে? হ্যাঁ, দেখুন, যে এই ভোটটা যেটা হতে চলেছে, যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নীতিশ কুমারের একখানা শারীরিক অসুস্থতা বলুন, মানসিক অসুস্থতা বলুন, এই একটা পোর্ট্রে করা হয়েছে গত 1-2 বছর ধরে, যে নীতিশ কুমার সামনে আসবে না, নীতিশ কুমার সামনে কথা বলবে না, যাই কথা বলুক দুপাশে দুজন ডেপুটি চিফ মিনিস্টার কথা বলছেন, এই সমস্ত চেহারাটা একটা তৈরি করা হয়েছে। আর আজকে তেজস্বী যাদব যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেটা পুরনো হতে পারে কিন্তু খুব প্রাসঙ্গিক। এটা হচ্ছে যে জিতেন রাম মাঝি, চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা, সম্রাট চৌধুরী, এই চারজনের বক্তব্য যে নীতিশ কুমার সম্বন্ধে তারা বিভিন্ন সময় কি ভাবছেন, কি বলেছেন, সেটাকে এক জায়গায় একটা কোলাজ করে পোস্ট করেছেন। 1 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও, কি তারও কম। এবার ঘটনাটা হচ্ছে যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি যারা বললেন যে অমিত শাহ এবার নীতিশ কুমারকে সামনে রেখে ভোটে লড়লেও, কারণ নীতিশ কুমারের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, নীতিশ কুমারের একটা মহিলা ভোট ব্যাংক তো আছেই। মহিলাদের জন্য নীতিশ কুমারের যে কাজ করার যে জায়গাটা, সেটা নীতিশ কুমারকে এখনো মাইলেজ দেয়। এবং নীতিশ কুমারের যে সমর্থকরা আছে তারা মনে করেন যে নীতিশ কুমার এমনিতে ভালো, কিন্তু বিজেপির সঙ্গে গিয়ে উনি খারাপ হয়ে গেছেন। সুতরাং নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি এই ভোটটা লড়তে চাইছে, যাতে নীতিশ কুমারের ইমেজটা দিয়ে বিজেপি ভোটটাকে বাড়িয়ে নেয়। গতবারও দেখবেন 45টা খানেক সিট নীতিশ কুমার পেয়েছিল, 100-র উপরে 145টায় লড়ে এরকম 115টায় লড়ে 145, শুধু 45টা সিট পেয়েছিল, এবং সেখানে চিরাগ পাসওয়ানের দুনিয়ার গোজ প্রার্থী ছিল। এবার এই একটা অবস্থায়, মানে চিরাগ পাসওয়ানকে দিয়ে গতবার অমিত শাহ একরকম করে খেলেছিল, এবার গোটা বিষয়টাকে হয়তো ওরম ভাবে খেলছে না, কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে আমরা ব্যবহার করব, কিন্তু পরে তুমি মুখ্যমন্ত্রী হবে কি হবে না সেটা নির্ভর করছে আমরা কি ঠিক করব। মানে বিধানসভায় নির্বাচনে জেতার পরে আমরা একসঙ্গে বসবো, কার কত সিট আছে তখন দেখে বলবো। এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, একটা সিগন্যাল নীতিশ কুমারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে তুমি এই মুহূর্তে আমার কাছে অতটা কাছের মানুষ নও, তোমাকে ব্যবহার করা আমার হয়ে গেছে। কারণ বিহারের বিজেপির এটা প্রবণতা, বিজেপি বিভিন্ন জায়গায় অসম গণ পরিষদকে তারা ব্যবহার করেছে আসামে, তারা তারপরে তারা মূল দল হয়ে উঠেছে, তারা এআইডিএম কে ব্যবহার করেছে তামিলনাড়ুতে, তারপরে সেখানে তারা মূল দল হয়ে উঠেছে। এআইডিএম
উড়িষ্যা বিজেডি কে করেছে। উড়িষ্যায় বিজেডিকে, মানে বিজেডি এত মানে ধরি মাছ নাছুই পানি করে গোটা তার নবীন পটনায়ক যে রাজনীতিটা চালিয়ে গেলেন, যে কখনোই তিনি বিজেপির বিরুদ্ধে ভোট দেননি, কখনো তিনি মানে ওয়াকআউট করেছেন। এইরকম একটা অবস্থায় উড়িষ্যাতে নবীন পটনায়ককে ব্যবহার করার পরে আজকে নবীন পটনায়কের আর খোঁজ নেই, মানে পুরো ভ্যানিশ হয়ে গেছেন, মানে গত নির্বাচনে নবীন পটনায়ককে পুরো শেষ। এবার এইটা নীতিশ কুমারের জন্য একখানা জায়গা। তো নীতিশ কুমার যদি এই সিগন্যালটা নিজে বুঝতে পারতেন আগে, এবং আসলে নীতিশ কুমারকে খুব বিশ্বাসযোগ্য না, নীতিশ কুমার যে কখন কি করেন সেটা নীতিশ কুমার নিজেও জানেন না। নীতিশ কুমার আজকে যদি এনডিএ থাকেন, কালকে তিনি মহাগঠবন্ধনে যাবেন। অথচ নীতিশ কুমারের যে শক্তিটা, মানে নীতিশ কুমার যাদেরকে রিপ্রেজেন্ট করেন, সেই যে এই যে এটা সমাজবাদী ধারাকে রিপ্রেজেন্ট করেন, সেই সমাজবাদী ধারার যে মানুষগুলো, তারা কিন্তু এনডিএ এর সঙ্গে যাওয়াতে খুব খুশি হয়েছে এমনটা নয়, তারা বিজেপির সঙ্গে যাওয়াতে খুশি হয়েছে এমনটা নয়। আপনাকে বিজেপিকে পুরো আলাদা করে দেখতে হবে। 2014 সালের আগে যত রাজনৈতিক দলই থাকুক না কেন, 2014 সালের পরে যে বিজেপি যেভাবে এসছে, সেই যে জায়গাটা আপনি বিজেপিকে আলাদা করে দেখতে হবে, অন্য রাজনৈতিক দলকে আলাদা করে দেখতে হবে। এখন এনডিএ এর মধ্যে এই সমস্যা, আসলে গদি মিডিয়া এটাকে প্রচার করে না, এটা হচ্ছে সবার আগে দেখতে হবে। এনডিএ এর মধ্যে প্রচুর ফাঁকফোকর আছে, কিন্তু মানে এই যে নীতিশ কুমারের যে জোটটা, মানে নীতিশ কুমার, বিজেপি, আর জিতেন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহা, এভরিথিং ইজ নট গুড ইন এনডিএ বলে উপেন্দ্র কুশওয়াহা দিল্লি গেলেন, তারপরে তাকে অমিত শাহ কি বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপরে তিনি আবার ফিরে এলেন, কিন্তু এটা বুঝানো অব্দি যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে যে কুশওয়াহা মানুষের ভোট পাওয়া, পাসওয়ানদের ভোট পাওয়া, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন গুলোতে অমিত শাহ খুব ভালো দক্ষ মনে করেন নিজেকে, কিন্তু কখনো কখনো দক্ষতাটাকেও যে উল্টে যেতে পারে, সেটা এই বিহার নির্বাচন হয়তো দেখাতে পারে। হ্যাঁ, যেটা প্রশান্ত কিশোর পিকে, যিনি ভোট কুশলী হিসেবে এত গোটা দেশে পরিচিত, তিনি একসময় নরেন্দ্র মোদীর ভোট কুশলী ছিলেন। 2014 নীতিশ কুমারকে ভোটে জিতিয়েছিলেন, মমতা ব্যানার্জিকে জিতিয়েছিলেন। তিনি তার জনসুরাজ পার্টি যেভাবে এগোচ্ছিল এবং যেভাবে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করলেন, তিনি প্রথমে বলে রাঘবপুরে দাঁড়াবো, তারপর ব্যাকট্র্যাক করলেন, আমি ভোটে লড়বো না। তিনি এরপর একটা কথা অদ্ভুত ভাবে বলছেন, হয় আমার দল 10টা সিট পাবে, নয় 150টি সিট পাবে, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, নীতিশ কুমার আর দ্বিতীয়বার আর মুখ্যমন্ত্রী হবেন। এইটা প্রশান্ত কিশোর কিন্তু সাইমালটেনিয়াসলি এই এক কথা গত 2 মাস ধরে বলে চলেছেন। বলছেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। তার মানে কোথাও একটা এমন অবস্থা দাঁড়িয়েছে যে নীতিশ কুমারের সঙ্গে যারা রয়েছে, লালন সেন এবং রঞ্জন, যে তারাই গিয়ে অমিত শাহর সাথে মিটিং করেছিল। এবং আমি যেটুখানি বিহারের খবর রাখি, লোকজন একথাও বলছেন যে এমনও হতে পারে নীতিশ কুমার আবার ভোটের পর পাল্টি মারতে পারে। কিন্তু বিজেপি বদ্ধপরিকর যে নীতিশ কুমারকে অবসান ঘটাতেই হবে। এর পেছনে সামাজিক কারণ নিশ্চয়ই, কারণ সে তো ব্যাকওয়ার্ড। বিজেপি যতই ব্যাকওয়ার্ড চিফ মিনিস্টার করুক, একটা মনুবাদী দল, তাদের স্ট্রাকচার আলাদা, নাগপুর থেকে পরিচালিত হয়। তো সামাজিক কারণটা কি মনে হচ্ছে, কি হতে পারে? দেখুন, সামাজিক কারণ হচ্ছে যে বিজেপি, দেখুন একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে বিহারে যে এই যে 10,000 টাকা করে ঘোষণা করা হলো, আজ অব্দি নীতিশ কুমার মহিলাদের জন্য যা প্রকল্প ঘোষণা করেছেন, ভোটে জেতার পরে করেছেন। আগে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, পরে উনি ঘোষণা করেছেন। এইবার প্রথমবার মানে মোদী ভিডিও কনফারেন্সে উপস্থিত নীতিশ কুমারকে দুপাশে দুজন ডেপুটি সিএম রেখে এই ঘোষণাটা করাতে বাধ্য করলেন যে নীতিশ কুমার নয়, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই প্রজেক্ট, যে জীবিকা দিদিদের জন্য 10,000 টাকা করে আমি অনুদান দিচ্ছি। এবার এই যে গোটা বিষয়টা, এটাতে বোঝা যাচ্ছে আমি নীতিশ কুমারের চেয়ে ওপরে, এই সিগন্যালটা নরেন্দ্র মোদী কিন্তু দিয়ে দিলেন যে তুমি নীতিশ কুমারকে তোমরা যতই দায়ী করো না কেন, আমি যে নীতিশ কুমারের থেকেও বেশি এই মহিলাদের জন্য অনেক বেশি হৃদয়বান, সেটা দেখানোর জন্যই কিন্তু এই একই সঙ্গে এটা করা হলো। আর যেটা আপনি বললেন প্রশান্ত কিশোরের কথা, প্রশান্ত কিশোর কিন্তু এই একটা জিনিস, নিজের দল জিতুক চাই না জিতুক, হয়তো বা একটা সিটও জিতবে না, কিন্তু প্রশান্ত কিশোর যেটা মানে ডেটা অ্যানালিসিস করে যেটা বলেছেন, ডেটা অ্যানালিসিস শুধু না, উনি মাঠে ঘাটে ঘুরছেন, তো যে সিগন্যালটা উনি পাচ্ছেন যে বিজেপি এবার যাই হোক না কেন, যদি হেরে যান তো আলাদা প্রশ্ন, আর যদি হেরেও না যায়, হেরে গেলেও নীতিশ কুমারের দলটাও আর টিকবে নাকি আমার সন্দেহ হয়। নীতিশ কুমারের ওই একই রকম সমস্যা, নবীন পটনায়কের মতো, তার পিছনে কেউ নেই। এগুলো তো ছোট ছোট দল,
তার পিছনে এরকম লাল্লন রঞ্জন যা যা বললেন, এরা কেউ কিন্তু নীতিশ কুমারের বিকল্প হয়ে উঠতে পারেননি। এবং ঠিক। এটা কেউ এরা কেউ নীতিশ কুমার যে ঘরানা থেকে, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব যে ঘরানা থেকে রাজনীতিটা শুরু করেছিলেন, যে জায়গা থেকে রাজনীতিটা শুরু করেছিলেন, তারা এই তার পিছনের সারির দ্বিতীয় সারির নেতারা কিন্তু তাদেরকে টপকে যেতে পারেনি। মানে টপকে যাওয়ার বিষয় থাকে তো, মানে একটা রাজনীতিতে ধরুন চিরাগ পাসওয়ান রামবিলাস পাসওয়ানের থেকে অন্তত কথায় কলমে তো এগিয়ে আছে। সে এমপি হয়েছে, তার 6টা-5টা এমপি, সে অনেক বেশি নেগোসিয়েট করতে পারছে। আপনি নিজেই একটা অনুষ্ঠানের কথা বলেছিলেন যে আপনি রামবিলাস পাসওয়ানের বাড়িতে একবার গেছিলেন, মানে তার যা টেন্ডেন্সি, তার যা আচরণ, তার থেকে চিরাগ পাসওয়ানের আচরণ অনেক বেশি অ্যাগ্রেসিভ। এবার এই যে জায়গাটা, এবার ছোট ছোট দলগুলোকে বিজেপি ব্যবহার করে, এখন চিরাগ পাসওয়ানকে ব্যবহার করছে। চিরাগ পাসওয়ানকে হয়তো মানে দেখা যাবে হয়তো চিরাগ পাসওয়ানকেই মুখ্যমন্ত্রী পদে ঠেলে দেওয়া হতে পারে যদি যেতে যায়। এবার এরকমও হতে পারে, অনেক কিছুই হতে পারে। আসলে ওরা চাইছে, যেটা আমার যেটা বারবারই মনে হয়, যে ওরা এসআইআরটাকে করাতে চেয়েছিল সেটা নীতিশ কুমারকে সামনে রেখে। কারণ একটা আচ্ছা। প্রশাসনিক, এবং সেইটা যদি করানোর জন্য আর কাউকে দিয়ে, মানে ধরুন এসআইআর সম্বন্ধে আমি বারবারই অনেক কথা শুনতে পাই, কিন্তু আমি একটা জিনিস বারবার, কেউ প্রশ্নটা কেন সুপ্রিম কোর্টে করলো না আমি সেটাও জানি না, পরে করবে নাকি। সেটা হচ্ছে এসআইআর যদি করতে হয়, ঠিক আছে, বিহারে আপনার ভোট আছে, আপনি করে ফেললেন। এরপর যদি এসআইআর করতে হয়, শুদ্ধিকরণ করতে চাইছেন তো, ওদের প্রশ্নটা হচ্ছে যে অমিত শাহ যেরকম ভাই বলেন, আপনার কি ভোটার লিস্টের শুদ্ধিকরণ করা উচিত না উচিত না, হ্যাঁ নাই উত্তর চায়। এবার যদি উচিতই বলি, তাহলে আপনি সারা দেশে একবারে করুন, সারা দেশে একবারে করুন, এই ডিসিশনটা নিন যে আমার এখান থেকে, কলকাতা থেকে, বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক হয়েছে, বিহার থেকে যারা পরিযায়ী শ্রমিক হয়েছে, দিল্লিতে আছে, কর্ণাটকে আছে, কেরালায় আছে, সবাইকে একসঙ্গে এসআইআর করুন। এই প্রশ্নটাকে, আসলে এসআইআরটা ওর উদ্দেশ্য হচ্ছে শুদ্ধিকরণ নয়, এসআইআর এর মধ্যে দিয়ে ও বিরোধী ভোটগুলোকে কি করে বাদ দেওয়া যায় সেই চেষ্টাটা করেছে। প্রায় 10% মানুষ, মানে এখনকার অব্দি যা হিসাব, 10% ভোটার মোটামুটি বাদ গেছে, এটা ধরা যায়। তাদের কি হবে না হবে সেটা পরের বিতর্ক, কিন্তু 10% ভোটার বাদ গেছে। এবার এই 10%টা যে 20-30% হয়ে যেত না, সেটা মূলত কিন্তু হয়েছে এই ভোটার অধিকার যাত্রার এতটা রাস্তায় নামার জন্য। এবার এই যে সামাজিক সমীকরণটা তৈরি হয়েছে, যে এসআইআর বিরোধী একটা লড়াই তৈরি হচ্ছিল, সেটা কোথাও যেন, মানে ওরা নীতিশ কুমার, দেখুন গোটা ভোটার অধিকার যাত্রায় নীতিশ কুমারের কোনো বক্তব্য নেই। গোটা ভোটার অধিকার যাত্রায় একবার অমিত শাহ কোন একটা সবাই গিয়ে বললো যে রাহুল বাবা ने एक रैली किया ना, किसके लिए रैली किया, তখন বলছে যে ভোট চোর গদি চোর। মানে এবার এটা বেরিয়ে আসছে, এই যে জায়গাটা ছিল এটা বেরিয়ে আসছে। এবার নীতিশ কুমারকে ব্যবহার করে এসআইআরটা করেছে। এবার এসআইআর এর কি ফল দেয় না দেয় সেটা 14ই নভেম্বর নেহরুর জন্মদিনে বোঝা যাবে। কিন্তু আজ অব্দি, মানে এখনো অব্দি যা খবর সেটা হচ্ছে যে লড়াই কিন্তু এখনো তুল্যমূল্যই আছে। ওই বন্ধুত্বপূর্ণ লড়াইটা যদি মহাগঠবন্ধন একটুখানি নিজেদের মতো করে ব্যালেন্স করে ফেলতে পারে এবং একসাথে যদি একটা চেহারা দাঁড় করাতে পারে, তাহলে আগামী দিনে নীতিশ কুমারও যে এই মহাগঠবন্ধনের সঙ্গী হবে না সেই নিশ্চয়তা কিন্তু নীতিশ কুমার নিজেও দিতে পারেন না। এটা নীতিশ কুমার বিষয়ে সবাই, বিহারের সবাই জানে এবং সারা দেশের সবাই জানে। নীতিশ কুমার কি করবে আগামীকাল সেটা নীতিশ কুমারই একমাত্র জানে, আর ভগবান জানে, আর কেউ জানে না। আমি দর্শকদের কাছে আমার দুটো অভিজ্ঞতার কথা শেয়ার করি। গাইসালে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বোধহয় 1999 সালে সম্ভবত। তো তারপরে তার দায় মাথায় নিয়ে নীতিশ কুমার ইস্তফা দেন, এবং নীতিশ কুমার ট্রেনে করে পাটনায় নামার পর আমি সারাদিন নীতিশের সাথে ছিলাম। প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্টে কেন নীতিশ ইস্তফা দিলেন প্রাথমিকভাবে কিছু প্রতিক্রিয়া জানানোর পরও তার বাড়িতে যাওয়া, তার সাথে অন্য জায়গায় যাওয়া, সন্ধ্যেবেলার পরে আমি নীতিশকে জিজ্ঞেস করি, আমি একটা স্টোরি তখন আনন্দবাজার কাগজে বড় করে লিখেও ছিলাম, যে আমাকে নীতিশ বুঝিয়েছিল যে আমি আসলে কত সিদ্ধান্তিক আদমি, মানে নীতিবাদী, যেটা হিন্দিতে বলা চলে। লাল বাহাদুর শাস্ত্রী ইস্তফা দিয়েছিলেন, আমিও ইস্তফা দিলাম, আমি লং রানে বিহারের পলিটিক্সে থাকতে চাই। আপনারা যদি দেখেন ঠিক একই কথা কিন্তু নীতিশ কুমারের সাথে পরবর্তীকালেও আমি একাধিকবার প্লেনে ঘুরেও দেখেছি। সেটা ভোটে জিতবে কি হারবে তার ঠিক ছিল না 2005-এ, কিন্তু তখনও মনে হয়েছিল নীতিশ ওই লং রানে খেলছে। নীতিশের এই লং রানটা কিন্তু 20 বছর হয়ে গেছে সুমন। এবার 20 বছরের নীতিশের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি সেটা তো তৈরি হয়েছে, এবং বিজেপি স্বাভাবিকভাবেই গতবারে নীতিশের থেকে অনেক বেশি আসন পেয়েছিল, এবারও পাবে। তাহলে নীতিশ কুমারকে যদি তারা সরিয়ে দিতে পারে, আমি যে প্রশ্নটা বারবার বোঝার চেষ্টা করছি, যে বিহারের রাজনীতিতে গত 35 বছর ধরে ব্যাকওয়ার্ড ছাড়া কোনো পলিটিক্স হয়নি, তার সাথে দলিত।
তারাই ওপরে বসেছিল। সেই জগন্নাথ মিশ্র চলে গেলেন, 89-এ লালু যাদব 90-তে চিফ মিনিস্টার হলেন। তারপর থেকে আজ 2025, এই 35 বছরের ধরে মন্ডল কমিশন হওয়ার পর ব্যাকওয়ার্ড রাজনীতি। তাহলে নীতিশ সরে যাওয়া মানে কিন্তু এই ব্যাকওয়ার্ড রাজনীতি। লালু চলে গেছে, তেজস্বী আসবে কিনা এখনো পর্যন্ত ঠিক নেই। তাহলে কি কোনোভাবে বিজেপি এই ব্যাকওয়ার্ড রাজনীতির মধ্যে ফরওয়ার্ডদের যে অংশগ্রহণকারী, অর্থাৎ আপার কাস্টদের যে অংশগ্রহণকারী, এবং আপার কাস্ট ভোট ব্যাংক বিজেপির সাথে পুরো ইন্ট্যাক্ট আছে, গোটা ভারতেই আছে, হিন্দু বলয় তো বেশি করে আছে। তাহলে কি বিজেপির এখানে এরকম কোনো উদ্দেশ্য থাকতে পারে যে আমি যাকেই করি না কেন, সে সম্রাট চৌধুরীকেই করি, অন্যকেই করি, XYZ কেই করি না কেন, তো আমার হাতে ফরওয়ার্ডদের রাজনীতিটাই কিন্তু আবার ফিরে আসবে, এইরকম কোনো উদ্দেশ্য থাকতে পারে? এইটাই তো জায়গা, মানে আপনি যারা বলেছেন ঠিক জায়গা মার্ক করেছেন। মানে উনি হয়তো প্রধানমন্ত্রীকে ওবিসি হিসাবে দেখাতে পারেন, কিন্তু মাথায় যে মনুবাদী সংস্কৃতিটা আছে সেটা কিন্তু সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হলেই ওটা সফল হয়, চৌধুরী ওটা। এবার ওটা নীতিশ কুমারের সফল হয় না, ওটা চিরাগ পাসওয়ানের সফল হয় না। এরা ধীরে 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 কিন্তু গুটিগুলো সাজানো হয়েছে যে যে এবার নীতিশ কুমারকে সরিয়ে হয় সম্রাট চৌধুরী নয় অন্য কেউ। ধরুন দিল্লিতেও যে রেখা গুপ্ত, তিনিও কিন্তু এগিয়ে থাকা, মানে সেই অর্থে কোট আনকোট উচ্চ বর্ণের মহিলা একজন। হ্যাঁ, ও বানিয়া। এবার এই যে জায়গাটা, সেটাই যে ওদের রাজনীতির যে মাপকাঠি, সেই মাপকাঠিটার সঙ্গে মিলে যায় বলেই আস্তে আস্তে এগুলোকে সাজানো হচ্ছে। এবং এই মিলে যাওয়ার কারণেই ধীরে ধীরে নীতিশ কুমারকে ওই সরিয়ে দেওয়ার যে প্রবণতাটা, সেইটা প্রবণতাটা আরো বাড়বে, বই কমবে না আগামী দিনে। আমি জানি না, মনে হয় না কোনো, ধরুন সবাই বলছে যে মহাগঠবন্ধনের কোনো সেই অর্থে সামনাসামনি কোনো প্রেস কনফারেন্স হয়নি, যে সিট শেয়ারিং হলো, কিন্তু এনডিএরও কি হয়েছে, মানে এনডিএরও কি হয়েছে, নীতিশ কুমারকে মাঝখানে রেখে সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ান হয়। এবং এখনো পর্যন্ত আমি দর্শকদের জানাই, আলোলি কেন্দ্রে যেটা রামবিলাস পাসওয়ানের নিজের গ্রামের ঘর, মানে একেবারে পরিবারের সিট, সেইখানে কিন্তু এখনো জেডিইউ এর ক্যান্ডিডেট রয়েছে। এখনো এনডিএ এর ঘরেও কিন্তু এরকম 4, 5টা, 6টা, 7টা আসনে কিন্তু রয়েছে, গোজ রয়েছে। এই অনুষ্ঠান শোনার আগে, ঢোকার আগেই একটি খবর দেখলাম, কোন একটি আসন, আপনি পরে দেখে পরে মিলিয়ে নেবেন, কোন একটি আসনে জেডিইউর ক্যান্ডিডেট বোধহয় নমিনেশন বাতিল হয়েছে, আরজেডি প্রথম জিতে গেছে। মানে এটা ঘটনা ঘটে গেছে একটু আগে, মানে এটা ভুল খবর নয় আর কি। সুতরাং এই খবরটা কিন্তু বড় করে ছাপানো, বড় করে হবে না, যে এই একটা ঘটনাও ঘটছে, মানে জেডিইউর ক্যান্ডিডেটের নমিনেশন বাতিলও হয়ে যাচ্ছে। সেটা ইলেকশন কমিশনই করছে, যে ইলেকশন কমিশনকে বসিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যৌথভাবে, তাতে সেই ইলেকশন কমিশন জেডিইউর একটা ক্যান্ডিডেটকে বাতিল করে দিচ্ছে। এত ধরে কটা মাথা থাকলে এটা সাহস পায় আর কি। সুতরাং আপনার যে প্রথম অঙ্কটা যেটা বললেন নীতিশ কুমারকে সরানোর, এটা একটা ধাপ কিনা সেটাও একটা ভেবে দেখার প্রয়োজন আছে। ওই আমি যেটা বললাম যে এখনো অব্দি কিন্তু ওই এনডিএর তরফ থেকে, আসলে গদি মিডিয়া তো খবরগুলোকে সিলেক্টিভলি দেখায়, সিলেক্টিভলি দেখাতে দেখাতে তাদের কখনোই মনে হয় না যে এটা দেখানো উচিত যে এই খবরটা, যে এনডিএর এরকম একটা প্রেস কনফারেন্স হলো, এনডিএর প্রেস কনফারেন্স প্রথম কথা হবে, কিন্তু মহাগঠবন্ধনের কেন প্রেস কনফারেন্স হচ্ছে না, তা দিয়ে তাদের রাতের ঘুম চলে গেছে, সেটাই হচ্ছে সমস্যা। আমি আর একটা প্রশ্ন তোমাকে সরাসরি আসবো। তুমি যেদিনকে ভোটচোর গদিচোর ছেড়ে শেষ হলো র্যালি, রাহুল ছিল, দীপঙ্কর ভট্টাচার্য ছিল, তেজস্বী ছিল, পাটনা শহরে একটা বিশাল উন্মাদনা, ওই যে হাইপে উঠেছিল, ওই যে উত্তাপ, সেটা যেন যত দিন যাচ্ছে এই ভোটের মুখে পাড়া, মানে ক্রমশ দেন দা রড ওয়াজ হট, গরম ছিল, ক্রমশ লোহা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে উত্তাপ যেন ক্রমশ কমে যাচ্ছে। তাহলে কি ভোট ময়দানে যে সিমেন্টেশনটা হয়েছিল, ন্যাচারাল অ্যালাইদের মধ্যে মনে হচ্ছিল আরজেডির একটা অর্গানিক অ্যালাই, তারা দলিতদের নিয়েছে মুকেশ সাহানির, দীপঙ্কর ভট্টাচার্য নিজে ফোন করেছেন, তারপরে রাহুল গান্ধীর সাথে কথা হয়েছে কোথাও একটা, সেই অবস্থাটা কি তাহলে মহাগঠবন্ধন হাতছাড়া করতে চলেছে? এইরকম কোনো সিগন্যাল রয়েছে বলে মনে হচ্ছে। নীতিশ কুমার হয়তো ট্রাবলে রয়েছে, কিন্তু মহাগঠবন্ধন খুব স্বস্তিকর জায়গায় নেই, বা তাদের সেই পজিশন নেই। তারা যে পরিমাণে হাইপ তুলে মানুষের কাছে আসা জাগিয়েছিল, বিশেষ করে বেকার যুবকদের মধ্যে, যারা মাইগ্রেট করছে যুবকদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে, সেই দিক থেকেই কোনো হতাশা? তোমার কাছে কি খবর? কোনো হতাশা ওরকম ভাবে আসলে
বিধানসভা নির্বাচনটা হয় হচ্ছে ক্যান্ডিডেট ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ। হতাশার জায়গাটা এবং খবরও মনে করুন পিপড়া বিধানসভায় কে দাঁড়াচ্ছেন কিংবা দারাউলিতে কে দাঁড়াচ্ছেন, এই খবরটা এখান থেকে ওখানে যাওয়ার, বিহারের ক্ষেত্রে তো বটেই, এটা এই খবরগুলো কম জাস্ট মাইগ্রেট করে। এবং সুতরাং ওই প্রত্যেকটা বিধানসভায় আলাদা করেই কিন্তু একটা চেহারা আছে, কিংবা সেই অর্থে হিন্দি ভাষায় বলতে গেলে মাহল আছে যে তেজস্বী মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছে। এখন এটা বাইরে থেকে আরো বেশি ইম্পেটাস পেত, আরো বেশি একটা জায়গা পেত যদি একটা যৌথ চেহারা এসে একসঙ্গে দাঁড়াতো। যেটা আপনি বললেন যে লোহা গরম ছিল, অবশ্যই লোহা গরম ছিল, এবং সেই লোহা গরম অবস্থাতেই গোটা বিষয়টাকে জায়গাটায় পৌঁছে যাওয়া যেত। এবার এখানে আরেকটা জায়গা আছে যেটা আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে নির্বাচন কমিশনও যে নির্বাচনের তারিখগুলো ঘোষণা করলো, আপনি একটু খেয়াল করে দেখুন, আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, পরশুদিন দিওয়ালি, ঠিক আছে দিওয়ালি, হ্যাঁ এইবার সোমবার দিন দিওয়ালি। এবার ঘটনাটা দাঁড়ায় হচ্ছে যে তারপরে ছট পুজো। এবার এই যে সময়টাতে বিহারের লোকজন ফিরবে বাড়িতে, দিওয়ালি হোক ছট পুজো হোক, ফিরবে। এবার এই এমন একটা সময় নমিনেশনের ডেট গুলো রাখলো যাতে এই যে প্রচারের জায়গাটা সেটা কোথাও নষ্ট হয় সচেতন ভাবে। তাহলে একটা জিনিস করা যেত, হয় তুমি জাস্ট এই এমন একটু আগে ভোট করো যাতে লোকে ছট পুজো কিংবা দিওয়ালিতে এসে ভোটটা দিয়ে একবারে চলে যেতে পারে, সেরকম করো, অথবা তুমি পিছিয়ে করো। তুমি সেটাও না করে এমন একটা সময় করলে আর নমিনেশনের ডেট রাখলে 17 তারিখ, তাতে যেটা হয় সেটা হচ্ছে যে লোকের প্রচুর টেনশন, মানে জায়গাটায় সমস্যা হলো যে কে দেবে, কোথায় দেবে, কাকে ক্যান্ডিডেট, এই যে সাজানো গুলো, এগুলো একটা সমস্যার তৈরি হলো। নির্বাচন কমিশন এটাতেও একটা ফাঁক ফোকর রেখেই কাজটা করেছে। এবার ঘটনা যে আপনি এরা বললেন সেটা হয়তো ওই সামনে থেকে নিশ্চিত ওই লোহা গরম অবস্থায় একখানা যৌথ প্রেস কনফারেন্স আমরা একসাথে আছি এবং আমরা রাহুল গান্ধী করেছিলেন এর আগে, তখন সবই হয়েছিল, যাত্রার সময় করেছিলেন, তখন মুকেশ সাহনি বলেছিল সমস্যা হবে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হয়েছে যে এবার না, মুকেশ সাহনির সমস্যাটা তো মিটে গেছে। এবার যেটা সমস্যা হয়েছে কংগ্রেসের যে একটা নিচের তলার জায়গা, যেটা আপনি মিলিয়ে দেখতে পারেন, কংগ্রেসের নিচের তলার জায়গা রাহুল গান্ধীর হাওয়াতে হয়তো মুভ করে, কিন্তু সেই মুভটা রাহুল গান্ধী চলে গেলে, হাওয়াটা চলে গেলে মুভমেন্টটা বন্ধ। একদম। এইবার এই মুভমেন্টটা রাহুল গান্ধী একা কতটা টেনে নিয়ে যাবে, মানে আপনি মনে করুন এই যে মহিলা আশা কর্মীদের নিয়ে, মহিলা স্কিম ওয়ার্কারদের নিয়ে আমাদের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে বেশ কিছু একটা সমাবেশ হয়েছিল, তাতে প্রিয়াঙ্কা গান্ধী নিজে উপস্থিত ছিলেন। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে তো আমরা বলছি আপনি আসুন, কিংবা সিপিআইএম বলছে আসুন, সে উপস্থিত হচ্ছে। এবার রাহুল গান্ধী ওটা হাওয়াটা দিচ্ছেন, সেই হাওয়াটা যখন বন্ধ হয়ে যায় তখন ওই রঞ্জন রাম বলুন আর আলোভারু বলুন আর এয়া বলুন, তাদের ওইটা টানার ক্ষমতা নেই যে ওই হাওয়াটাকে টেনে নিয়ে চলে যাবে। এবার এটার জন্য যদি এরপরে যদি বিহার যদি সেই অর্থে মহাগঠবন্ধন হেরে যায়, এটা কিন্তু বাজে সিগন্যাল যাবে সারা দেশের জন্য এবং কংগ্রেসের জন্য, সেটাও কংগ্রেসকে মাথায় রাখতে হবে। এবং কংগ্রেসের ওপরতলা যদি নিচে একটা পর্যায়ে ভেবে থাকে যে শুধু হাওয়াতে গোটা বিষয়টা চলবে, সেটা কিন্তু হওয়ার নয়। শুধু হাওয়াতে চলে না, হয়তো হাওয়া আছে, মানে এখনো অব্দি প্রায় 35% মানুষ বলছেন যে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন। এবার পবন খেরাকে প্রশ্ন করা হয়েছিল তেজস্বী যাদবের নাম বলতে অসুবিধা কোথায় হচ্ছে, বলছে যে এটা তো জানাই আছে। অমিত শাহর সঙ্গে কথাটা তফাৎটা হচ্ছে, অমিত শাহ বলেছেন যে পরে মিটিং করে আমরা ঠিক করব, পবন খেরা কিন্তু বলেছেন এটা তো জানাই আছে, তেজস্বী মোটামুটি ওখানকার রিপ্রেজেন্ট করছে। এবার সেটা কংগ্রেসের পিসিসি প্রেসিডেন্টও বলেছেন, রামও একই কথাই বলেছেন। সুতরাং ওটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে কংগ্রেসের নিচের তলা বলছে আমাকে জেতা কিছু কোয়ালিটি সিট দাও। আরে কোয়ালিটি সিট কথাটার মানে কি রাঘবপুর ছেড়ে দেবে? কোয়ালিটি সিট মানে রাঘবপুর ছেড়ে দেবে নাকি কারো কংগ্রেসের জন্য? এটা হয় নাকি? কংগ্রেসকে তো নিজের পায়ে কিছুটা দাঁড়াতে হবে, তারপরে তো তুমি এগোতে পারবে। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে না পারো, তুমি যদি মনে করো যে মানে শুধুমাত্র হাওয়াতে গোটা বিষয়টা হবে, তাহলে কিন্তু হবে না। এটা সমালোচনার জিনিস, কংগ্রেসকেও নিতে হবে, কংগ্রেসকেও অন দ্য স্ট্রাইক ইন দ্য লং রান এটাকে কংগ্রেসকে নিজেকে দাঁড়াতে হবে। কংগ্রেসের যে নিজস্ব একেবারে তলার যে মানুষটা কংগ্রেসকে কিন্তু ভরসা করে, কিন্তু সেটাকে অর্গানাইজ করা, তাকিয়া থেকে উঠে রাজনীতি করাটা না কঠিন ব্যাপার। মানে আমি আপনাকে বলছি যে লাস্ট দিনের আগের দিন রাত্রিবেলা যখন আমরা গান্ধী ময়দানে যাই আর কি, প্রচুর গাড়ি ছিল, কংগ্রেসের প্রচুর গাড়ি ছিল, কংগ্রেস প্রচুর পয়সাও খরচা করেছে, সবই ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু
জুটিয়েছিল হচ্ছে সিপিআইএমএল, সিপিআই, সিপিএম কিংবা মুকেশ সাহানির আরজেডি লোকজন, আরজেডির কিছু লোকজন, আরজেডিরও প্রচুর। এবার গাড়ি দিয়ে কিন্তু ভোট হয় না, ভোট হয় কিন্তু মানুষ দিয়ে। গাড়ি দিয়ে দৃশ্য তৈরি হয়, ভোট হয় কিন্তু মানুষকে বুথে নিয়ে হয়। আমি একটা এক্সাম্পল দিই, ধরা যাক একটা সময় সিপিআইএমএল এর লোকজনকে ভোট দেওয়ার জন্য পরের দিন লখনপুর বাথের মতো ঘটনা ঘটেছে। সিপিআইএমএল এর লোকজন কেন ভোট দেবে, সেই ভোটের অধিকারের জন্য তারা কিন্তু ওই 21 জনকে মেরে দিয়েছে, ওই রণবীর সেনার মতো লোকজন। এবার এই যে জায়গাটা, এটা কিন্তু মানুষ নিচের তলায় নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াইটা করেছে। সেইখান থেকে গিয়ে এই সিপিআইএমএল আজকে 20টা সিট, সিপিআইএমএল সেই অর্থে 40টা সিটের, দীপঙ্কর ভট্টাচার্য নিজে বলেছিলেন যে 40টা সিটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেখান থেকে গতবারে 19টা লড়ে আজকে 20টা কিছুই না, হয়তো সিপিআইএমএল এর নিচের তলায় হয়তো বেশ কিছু ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভগুলোকেও সামাল দেওয়ার সিপিআইএমএল এর দায়িত্ব, সেটা সিপিআইএমএল নিজের মতো করেই হয়তো করবে। একটা এই প্রসঙ্গে আমার মনে পড়লো বলে, এই যে দুজন সিপিআইএমএল ক্যান্ডিডেট নমিনেশন ফাইলের পরেই তাদের অ্যারেস্ট করা হলো, এইটা কি ভয় পেয়ে? মানে এটা জিতেন্দ্র পাসওয়ান আনপ্রেসিডেন্ট। হ্যাঁ, ভোরে সিটে জিতেন্দ্র পাসওয়ান গতবার মানে রিকাউন্টিং এ ওকে 462টা ভোটে হারিয়েছে, ওটা জেতা সিট। এইবারও যে জিতেন্দ্র পাসওয়ানকে যেই করতে গেল, অ্যারেস্টটা করলো, এরপরে ওকে হয়তো কনভিক্ট করে দেবে, যে কারণে জিতেন্দ্র পাসওয়ানকে সরিয়ে দিয়ে ধনঞ্জয়কে আবার ওখানে ক্যান্ডিডেট করা হলো, মানে শেষ দিন ছিল বলে। আর এটা যদি শেষ দিন হতো, তাহলে যদি অ্যারেস্ট করে নিত তাহলে তো হয়ে গেছিল আর কি, ওই সিটটা। আরেকজন এমএলএ কে তো অ্যারেস্ট করেছে, ওকে বোধহয় ছেড়ে দিয়েছে কিংবা ছেড়ে দেবে, সত্যদেব রাম। এটা কি সত্যদেব না, এটা কি ভয় পেয়ে? মানে তার মানে আমরা গদি মিডিয়ায় যেটা দেখছি আর গ্রাউন্ড রিয়েলিটি যেটা, সেটার মধ্যে একটা ডিফারেন্স নিশ্চয়ই কোথাও আছে, না হলে? একদমই তাই। মানে আপনি মনে করুন যে সিটটায় জিতেন্দ্র পাসওয়ান ভোরে সিটটায় নীতিশ কুমারের একজন শিক্ষামন্ত্রী, কি সতীশ রাম না কি একটা নাম আর কি, সে এবার কি জানে না যে পুলিশ কার হাতে, পুলিশ নীতিশ কুমারের হাতে। পুলিশ যদি বলে যে আমি অ্যারেস্ট করবো না, তো অ্যারেস্ট করবো না। সেপ্টেম্বর মাসে তার অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেইটাকে সে চেপে রেখে অক্টোবর মাসের 17 তারিখে 16 তারিখে গিয়ে অ্যারেস্ট করছে। তার মানে সব কনসিয়াসলি করছে, তার মানে হেরে যাওয়ার ভয় আছে বলেই করছে। এবার সেখানে এইটা তো লোকের কাছে পৌঁছায় না যে দুজন ক্যান্ডিডেটকে তুমি নমিনেশনের দিন অ্যারেস্ট করছো। এবার নমিনেশনের দিন অ্যারেস্ট করা মানে তোমার তো মনোবল ভেঙে দেওয়া। ঠিক আছে, অন্য পার্টি পারবে না, সিপিআইএমএল নিজের লড়াই আছে, নিজের সংগঠন আছে, সেটা দিয়ে লড়বে, কিন্তু সেটা তো কোনো যুক্তি হতে পারে না। একটা ক্যান্ডিডেট থাকা না থাকার মধ্যে তফাৎ হয়তো। এবার সেইটা যদি ধরা যাক, আমি কার নামে কনভিকশন নেই, মানে কার নামে না অভিযোগ নেই, সম্রাট চৌধুরীর নামে তো প্রশান্ত কিশোর দুনিয়ার অভিযোগ করেছেন, ঘোটালার কথা বলেছেন, দুনিয়ার কথা বলেছেন, তাকে কি তুমি অ্যারেস্ট করছো? সে বলে দিচ্ছে আমি ক্লিন। আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। আমার লাস্ট প্রশ্ন, তোমার কি মনে হচ্ছে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে মাইনাস নীতিশ কুমার, যেদিকেই গভর্নমেন্ট হোক, নীতিশ কুমার গভর্নমেন্ট হলো, অথবা এমন কি হতে পারে যে আলটিমেটলি ভোটে নীতিশ কুমারকে পরে চিফ মিনিস্টার করা হলো না, দেখে জনতা দল, ইউনাইটেড, আরজেডি, লিবারেশন, কংগ্রেস মিলে একটা সরকার হলো? এই দুটো কি সম্ভাবনা আছে? মানে একদিকে সম্ভাবনা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট হলো উইথ দ্য হেল্প অফ মুকেশ সাহানি অ্যান্ড আদার্স, তার সাথে চিরাগ পাসওয়ান, অথবা এমন গভর্নমেন্ট হলো লেড বাই মানে নীতিশ কুমার, তেজস্বী কংগ্রেস। এই দুটোই কি সম্ভাবনার বস্তা খোলা থাকছে? প্রচুর সম্ভাবনা আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নীতিশ কুমারের নিজস্ব মানে সিট কমতে পারে, ভোট কিন্তু প্রায় 15% ভোট আছে ধরে রেখেছে, ঠিক। এবার এই 15% ভোটটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক, এবং এটা সিটে কনভার্টেড সবসময় হয়তো হয়নি, গতবারে হয়নি, এবারে যে হবে না কিংবা হবে কি সেটা বলা যায় না। কিন্তু ভোটের পরে কি হবে, বিহারের রাজনীতি অনেক কিছু দেখাবে, কিন্তু সামনের 1 মাসের মধ্যে অনেক কিছু দেখাবে, এবং 14ই নভেম্বরের মধ্যে মোটামুটি বোঝা যাবে যে কে জিতছে। এবং আপনি যেটা বললেন, এটা একটা ডেঞ্জারাস সিমটম। গতবারে মানে ছিল, এনডিএ তে নিয়ে গেছিল, মুকেশ সাহানির 4 জনকে এনডিএ তুলে নিয়েছিল। সুতরাং এই যে জায়গাটা, সেটাকেও মাথায় রেখে নীতিশ কুমারও যে এদিকে আসবে না, এবং কিন্তু আসলে যে তার 12টা এমপি আছে ওখানে দিল্লিতে, সেটার কি হবে, সেই সমস্ত ইকুয়েশন মাথায় রেখে আগামী দিনে ভোটের রাজনীতি চলবে। কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না, তার কারণ রাজনীতি একটি সম্ভাবনাময় ক্ষেত্র, এবং সেই সম্ভাবনায় নীতিশ কুমার অত্যন্ত সম্ভাবনাময় একজন চরিত্র।
এবং সেই সম্ভাবনা যে কোন দিকে যাবে সেটা নীতিশ কুমার এবং ভগবান কিংবা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক ধন্যবাদ সুমন। আমাদের সাথে দর্শকরা যারা এই অনুষ্ঠান দেখছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব এই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমরা আবার ফিরে আসব পরবর্তী এপিসোডে আগামী মঙ্গলবার। ভালো থাকবেন, নমস্কার।